আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আমি আজকে যে ভিডিওটা করব মূলত টাইটেল হচ্ছে পড়াশোনা ওভাররেটেড বিষয় কিনা। তো এটা আমি জরুরি মনে করছি এজন্য, যেহেতু আমার এই চ্যানেলে যারা দেখেন, যারা দর্শক আছেন, তারা হচ্ছে সরকারি চাকরি প্রত্যাশী এবং সরকারি চাকরি খুঁজছেন বা করবেন, প্রিপারেশন নিচ্ছেন তারা। তো এজন্য আমি জরুরি মনে করছি যে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। যে পড়াশোনা রিলেটেড, যেহেতু পড়াশোনা এবং চাকরি, টাকা পয়সা এসব রিলেটেড। কয়েকদিন আগে বর্তমান সময়ে দুটো ট্রেন্ড চলছে, এই সমসাময়িক দুটো ট্রেন্ড আমাকে মূলত উদ্দীপ্ত করেছে এই ভিডিওটা করার জন্য। কয়েকদিন আগে একটা চলছিল যে পড়াশোনা ওভাররেটেড বিষয় কিনা। যে যখন রাফসানদার ছোটো ভাই তার হচ্ছে বাবা মাকে গাড়ি গিফট করে এবং আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর তারা হচ্ছে এরকম দামি লাইফ, বিলাসবহুল জীবনযাপন করে, টাকা পয়সা উড়ায়, তখন হচ্ছে অনেকেই পড়াশোনা জানা শিক্ষিত ছেলেমেয়ে এবং বিভিন্ন চাকরিজীবী সরকারি কর্মকর্তারাও এরকম একটা ট্রেন্ড চালু করে যে পড়াশোনা ওভাররেটেড বিষয় হয়ে গেছে, পড়াশোনা করে এত টাকা পয়সা কামানো যায় না। এবং এর কয়েকদিন পরেই যখন সাইদ আবদুল্লাহ তার একটা অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করে যে রাফসানদার ছোটো ভাইয়ের বাবা মা ঋণ খেলাফি, হ্যাঁ, তার নৈতিকতাকে প্রশ্ন করে, তখন হচ্ছে সবাই আবার সুর পাল্টিয়ে নেয়, বলে যে না, পড়াশোনা মোটেও ওভাররেটেড বিষয় না, পড়াশোনা দরকার আছে বা এরকম। তো দেখেন, প্রথম বিষয়ের সঙ্গে দ্বিতীয় বিষয়ের কিন্তু সম্পর্ক নাই। যারা পড়াশোনাকে প্রথমে পড়াশোনাকে ওভাররেটেড বলছে এবং পরবর্তীতে সাইদ আবদুল্লাহর প্রতিবেদন প্রকাশ হওয়ার পর এবং রাফসানদার ছোটো ভাইয়ের ফ্যামিলিকে ঋণ খেলাফি প্রমাণিত করার পরে যারা সুর পাল্টিয়েছে, তাদের মধ্যে একটা দ্বিচারিতা আছে, যেটাকে আমরা খাঁটি বাংলায় বললে একটা ভণ্ডামি বলে। ভণ্ডামি কোন অর্থে? দেখেন, প্রথমে তারা পড়াশোনাকে ওভাররেটেড বলছে এজন্য যে পড়াশোনা করে এত টাকা পয়সা কামানো যায় না, সেখানে অর্থের একটা, টাকা পয়সার একটা সম্পর্ক ছিল। কিন্তু সাইদ আবদুল্লাহর প্রতিবেদন প্রকাশের এখানে টাকা পয়সার সম্পর্ক নাই। সাইদ আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিল, আইন নিয়ে পড়াশোনা করে, সে আসলে এই ব্যাপারগুলো জানে এবং তার জ্ঞানের যে পরিচয় দিয়েছে এখানে, তার যে নৈতিকতা, তার যে ব্যক্তিত্ব, এগুলো সে ফুটিয়ে তুলেছে, সচেতনতা, দেশপ্রেম। তো এখানে টাকা পয়সার সম্পর্ক নাই। তো আর সাইদ আবদুল্লাহ কিন্তু সেই পোস্ট করে বা রাফসানদার ছোটো ভাইয়ের হচ্ছে নৈতিকতাকে প্রশ্ন করে তার ফ্যামিলিকে আইনের মুখোমুখি করিয়ে সে কিন্তু টাকা পয়সা কামায় নাই, কিংবা রাফসান কন্টেন্ট ক্রিয়েট করে বা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা যে টাকা পয়সা কামায় সেটাকে কিন্তু সবগুলো মিথ্যে প্রমাণ করে দেয় নাই। তো কাজেই প্রথম বিষয়ের সঙ্গে দ্বিতীয় বিষয়ের কোনো সম্পর্ক নাই। যদি সেই অর্থে চিন্তা করেন, পড়াশোনা এখনও ওভাররেটেড আছে, কারণ পড়াশোনা করে অত টাকা পয়সা কামানো যায় না। আর একটা বিষয় বর্তমান সময়ে চলছে ট্রেন্ড, বিশেষ ক্যাডার থেকে শুরু করে নবম গ্রেডের কর্মকর্তা এবং সকল চাকরিজীবীরা ফেসবুকে একটা আন্দোলন করছে যে নবম পে স্কেল চাই। নবম পে স্কেল কি আগে বলি। অষ্টম পে স্কেল হচ্ছে মানে যখন ঘোষণা করা হয় 2015 সালে, তারা যেসব তথ্য দিয়ে ফেসবুকে প্রচার করছে যে যখন অষ্টম পে স্কেল ঘোষণা করা হয় তখন ডলারের রেট ছিল 77 টাকা, স্বর্ণের ভরি ছিল 40,000 টাকা, এখন ডলারের রেট 117 টাকা এবং স্বর্ণের ভরি 1,06,000 টাকা। তারপর হচ্ছে তখন খাসির মাংসের কেজি ছিল 550 টাকা, এখন খাসির মাংসের কেজি 1,1100 টাকা, 1200 টাকা এরকম। তো এই ব্যাপারগুলো বিশেষ ক্যাডাররাও শেয়ার করতেছে। তো এই জন্য আমি বললাম যে এগুলো আমার মনে হচ্ছে যে এই কথাগুলো বলা জরুরি আপনাদের উদ্দেশ্যে, যারা ভিডিও দেখছেন এবং আগামীতে বিশেষ ক্যাডার হবেন কিংবা চাকরি করবেন, সরকারি চাকরি করবেন, তাদের উদ্দেশ্যে। যে দেখেন, মানে এটা হচ্ছে একটা লেম লাগে, এজন্য কষ্ট হয়, এজন্য যে ঠিক আছে নবম পে স্কেল তো দরকার। আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, সরকারি কর্মকর্তাদের অসৎ হওয়ার পেছনে, ঘুষ খাওয়ার পেছনে এটাও একটা কারণ যে তাদের ইনকাম সীমিত। এটা সত্যি, সরকারি চাকরি করে হালালভাবে চলাফেরা করা কষ্টের, যে বেতন পাওয়া যায়। তো সেই অর্থে যদি বলি, এখনও দেখেন বিশেষ ক্যাডাররা হচ্ছে এটা আন্দোলন করছে ফেসবুকে, বা আন্দোলন না বলে, যদি তারা আন্দোলন বলতে অস্বীকার করে, তারা এটা হচ্ছে ফেসবুকে প্রকাশ করছে, শেয়ার করছে। তো এটা একটা আন্দোলনের, আমি আন্দোলন হিসেবেই দেখি। তো বিশেষ ক্যাডাররা, আমরা মনে করি যে দেশ চালায় বিশেষ ক্যাডাররা, আমলারা এবং এই কর্মকর্তারা। তো তাদেরকে যদি ফেসবুকে এরকম দুর্বলদের মতো এরকম আন্দোলন করতে হয় এবং এত লেম বিষয় নিয়ে যে খাসির মাংসের কেজি ছিল 550 টাকা, এখন 1100 টাকা, ভাই এসব ছাড়াও কিন্তু অনেক সুন্দর যৌক্তিক কারণ আছে নবম পে স্কেল ঘোষণা করার জন্য, যে দাবি করতে পারেন। তো এই বিষয়গুলো তখন আমার মনে হলো যে না, পড়াশোনা আসলে ওভাররেটেড, যেই অর্থে ওভাররেটেড আগে বলছে সেই অর্থে এখনও ওভাররেটেড রয়ে গেছে। যদি কেউ পড়াশোনা করে টাকা পয়সা কামানোর চিন্তা করে বা টাকা পয়সা উপার্জনের জন্য পড়াশোনা করতে চায়, তাদের কাছে সব সময় ওভাররেটেড থেকে যাবে পড়াশোনাটা। এটা শুধু এই যুগে না, নবম পে স্কেল কেন, যত পে স্কেল ঘোষণা করা হোক না কেন,
আগামীতে এবং অতীতে বর্তমানে সবসময় পড়াশোনার সঙ্গে টাকার সম্পর্কটা, যদি পড়াশোনা করে আপনি টাকা পয়সা উপার্জন করতে চান, হালালভাবে কোটিপতি বা বড়লোক হতে চান, এটা অসম্ভব এবং আপনার কাছে সারা জীবনই পড়াশোনা ওভাররেটেড লাগবে। আপনি যদি আগের ইতিহাস যদি জানেন, আপনি রাজা বাদশাহ শুরু করে রাজা বাদশাহ, জমিদার, সম্রাট, তো এরা কিন্তু হচ্ছে সম্পদশালী ছিলেন এবং তাদের কাছে পড়াশোনা জানা লোকরা, আবুল ফজল আইনি একবরী লেখক বা এরকম যারা সভাকবি থাকতেন, হ্যাঁ, তারপর হচ্ছে যদি আপনি হুমায়ুন আহমেদের নাটক দেখেন, হুমায়ুন আহমেদের নাটকগুলোয় উনি একজন শিক্ষিত মানুষ, উনি একজন শিক্ষক মানুষ, যার কারণে উনি শিক্ষক পেশাটাকে অনেকভাবে মূল্যায়ন করতেন। ওই হুমায়ুন আহমেদের নাটকে দেখবেন অনেক নাটক গ্রামের সিনারি, গ্রামের মেম্বার অথবা চেয়ারম্যান, গ্রামের মেম্বার অথবা চেয়ারম্যান, তার সঙ্গে সবসময় সেই এলাকার হাই স্কুল মাস্টার অথবা স্কুলের হেডমাস্টার সঙ্গে থাকতেন। ওই চেয়ারম্যানের কাছে যারা আসতেন বা মেম্বারের কাছে যারা আসতেন, ওই মেম্বার চেয়ারম্যান সম্মানের সঙ্গে পরিচয় করে দিতেন যে উনি অমুক হাই স্কুলের হেডমাস্টার, সম্মান করতে বলতেন, তারা সবাই সম্মান করতেন। তো হুমায়ুন আহমেদের তার নাটকে এই সম্মানটা দেখিয়েছেন, কিন্তু যে ব্যাপারটা সেখানেও কিন্তু ওই হেডমাস্টার সম্মানের দিক থেকে এগিয়েছিলেন, কিন্তু অর্থের দিক থেকে কিন্তু ওই চেয়ারম্যানের থেকে এগিয়েছিলেন না। শুধু ওই যে হুমায়ুন আহমেদের নাটক না, শুধু চেয়ারম্যান মেম্বার না, যুগে যুগে জমিদার, ব্যবসায়ী, সাংসদ যারা এমপি আছে, ক্ষমতাশালী সম্পদশালী যারাই আছে, তারা অতটা পড়াশোনা জানা লোক না এবং পড়াশোনা জানা লোকরা তাদের আন্ডারেই চাকরি করতেন, তাদের কাছে কাজ করতেন, সম্মান নিয়েই কাজ করতেন। এখন সেই সম্মান নিয়ে কাজ করাটাও সম্ভব হয় না অনেকের। সেটা কারণ হচ্ছে ওই তো আমরা পড়াশোনার টাকা পয়সা সম্পর্ক এক করে ফেলি। পড়াশোনাকে আমরা টাকা পয়সা দিয়ে বিচার করা যখন শুরু করেছি, তখন আমাদেরই অধপতন হয়েছে। আমরা আর ওই প্রপার সম্মানটাও পাই না, টাকা পয়সা তো পাই না, সম্মানটাও পাই না। কাজেই আমি বলবো, যারা আমার এই ভিডিও দেখেন, আমার দর্শক আছেন, যদি এখনও চিন্তা থাকে যে আপনি কোটিপতি হবেন, হারামভাবে যদি হতে চান, ঘুষ টুস খেয়ে, সুদ খেয়ে বা অনৈতিক উপায়ে, এই ব্যাপারটা আলাদা, আপনি হতে পারবেন, পড়াশোনা করেই হতে পারবেন। তো যারা শেয়ার করতেছেন, হাহুতাশ করতেছেন টাকা পয়সা নেই, সরকারি চাকরিজীবী, আমার বিশ্বাস তারা হালালভাবেই চলাফেরা করেন, এজন্যই হাহুতাশ করেন। যদি এরকম চিন্তা থাকে আপনার, আবারও বলছি যে আপনি টাকা পয়সার মালিক হবেন, তাহলে ভাই পড়াশোনা একটা খুবই বাজে ইনভেস্টমেন্ট হবে আপনার জন্য। তো আমি বিসিএস ক্যাডারকে শুধুমাত্র একটা চাকরি হিসেবে চিন্তা করতে পারি না, আমি চিন্তা করি না আর কি, আমি একটু অন্যভাবেই দেখি তাদেরকে। আমি হতে পারবো কিনা জানি না, কিন্তু আমি যারা বিসিএস ক্যাডার তাদেরকে আমি অন্য চোখেই দেখি। তার শুধু একটা চাকরি, তারা একটা শুধু চাকরিজীবী বা কর্মকর্তা, এটা আমি বলতে নারাজ। তো কারণ হচ্ছে গ্রামগঞ্জে যারা এখন বিসিএস ক্যাডার আছেন, হালালভাবে থাকবেন, তাদের বাবা মা তাদের জন্য যে জমি জমা রেখে গেছে, যে জমি জমা কিনেছে, কৃষিকাজ করে কিংবা ছোটোখাটো ব্যবসা করে, তারা বিসিএস ক্যাডার হয়ে হালালভাবে ইনকাম করে সেই জমি জমা করতে পারবে না। কারণ একটাই, টাকা পয়সার সঙ্গে পড়াশোনার কোনো সম্পর্ক নাই। যারা টাকা পয়সার সঙ্গে পড়াশোনার সম্পর্ক বের করতে চান, তারা আসলে পড়াশোনা না করে অন্য কিছু করা উচিত, যেখানে হচ্ছে অনেক টাকা পয়সা উপার্জনের রাস্তা আছে। ফ্রিল্যান্সিং করতে পারেন, ব্যবসা করতে পারেন, আরও অনেক কিছু আছে, বিদেশ যাইতে পারেন। বিদেশে ওয়ার্কাররাও অনেক টাকা পয়সা আর্ন করে এদেশের বিশেষ ক্যাডারদের থেকে। আল্লাহ হাফেজ।